আসসালামু আলাইকুম। রিসালাত অন্তর বাটালে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। খুব বেশি ভূমিকায় না গিয়ে আজকে একটি আলোচনা শুরু করতে চাই। সেটি হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আজকে বাংলাদেশের কী অবস্থা, সেই বাস্তব চিত্রটি আজকে আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই। আসলে ফেসবুক, সোশ্যাল মিডিয়া কিংবা সাধারণ জনগণের সাথে কথা বললে আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে বিদ্যুৎ সংকটের কারণে, লোডশেডিংয়ের কারণে মানুষের চরম ধরনের ভোগান্তি হচ্ছে এই রিসেন্ট টাইমে। এবং আমরা দেখেছি জ্বালানির সমস্যার কারণে বাংলাদেশের পরিবহন সমস্যা দেখা গিয়েছে। সাধারণ মানুষের নানাবিধ ভোগান্তি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। সাধারণ একটা খেটে খাওয়া দিনমজুররা বলছে যে তারা আসলে তাদের যে দৈনিক ইনকাম, সেই ইনকাম দিয়ে আসলে তারা আসলে দিন এনে দিন খেতে পারছে না। এই গল্পের বাহিরেও আরেকটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। সেটি কি, এটি নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেখেন, একটি দেশের অবকাঠামো ঠিক রাখার জন্য কোনো না কোনো মেজর একটি শিল্প এই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে। বাংলাদেশের ক্ষেত্রে এই শিল্পটি হচ্ছে পোশাক শিল্প। জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন, তিনি যখন বুঝতে পেরেছেন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি একমাত্র সম্ভব এই শিল্পের উন্নতি ঘটানোর মাধ্যমে, তিনি এই শিল্পকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। এই শিল্পের হাত ধরে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে যেমনটিভাবে, এবং সেই সাথে পোশাক শিল্প রপ্তানিতে বাংলাদেশ টপ লিস্টেড কান্ট্রি ছিল। চীনের পরেই বাংলাদেশের অবস্থান ছিল। আজকে এই যে বিদ্যুৎ সমস্যা, এই যে জ্বালানি সমস্যা, এই যে পরিবহন সমস্যা, এই সমস্যার কারণে শুধুমাত্র সাধারণ মানুষের ভোগান্তিই শুধু হচ্ছে না, সেটি বাংলাদেশের মানুষকে সামনে আরেকটি চরমতম দিনের দিকে নিয়ে যাচ্ছে। সেটি হচ্ছে দুর্ভিক্ষ। এই বাংলাদেশের পোশাক শিল্পে যদি আজকে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, উৎপাদন খরচ বৃদ্ধি পায়, কিংবা বৈদেশিক যেই বড় বড় বায়ার রয়েছে, ক্রেতা রয়েছে, তারা যদি বাংলাদেশে অর্ডার করতে না চায়, বাংলাদেশের পোশাক শিল্প যদি আজকে বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ অনিবার্য। এই দুর্ভিক্ষ এড়ানোর জন্য শেখ হাসিনা বাংলাদেশে এই শিল্পকে টপ প্রায়োরিটিতে রেখেছিলেন, এবং সেই শিল্পের উত্থান আমরা সচক্ষে দেখেছি। শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই বিদ্যুৎ সমস্যার কারণে, বিদ্যুতের উৎপাদন হ্রাস পাওয়ার কারণে আমরা প্রতিদিন শিল্প কারখানা এলাকাগুলোতে 2 থেকে 3 ঘন্টা আনুপাতিক হারেই লোডশেডিং এর খবর পেয়েছি। লোডশেডিং হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের পোশাক শিল্পের প্রাণকেন্দ্র বলা হয় আশুলিয়াকে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় কারখানাগুলো অবস্থিত। সেইখানে দৈনিক 6 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। এখন 10 ঘন্টা শিফটের ভেতরে 2-3 ঘন্টা লোডশেডিং মানে হচ্ছে সেই কর্মদিবসের 10 থেকে 20% বা 20 থেকে 30% লোডশেডিং। অর্থাৎ 20 থেকে 30% সময় যারা কারখানায় শ্রমিক রয়েছে তারা কোনো ধরনের কাজ করতে পারছে না, যার কারণে এই পোশাক শিল্পের কারখানাগুলোতে মানে আমাদের 25 থেকে 30% উৎপাদন হ্রাস পেয়েছে। বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টরির ক্ষেত্রে এগুলো 50 থেকে 60% গিয়ে দাঁড়িয়েছে। এখন আপনি আমাকে একটি কথা বলেন, আজকে বাংলাদেশে এই উৎপাদন ক্ষমতা যদি দিন দিন কমের দিকে যায়, যেটি আসলে শিল্প কারখানার মালিকদের হাতেও নেই, শ্রমিকদের হাতেও নেই, যেটি একমাত্র শুধু সরকারের হাতে, এবং সরকার যদি সেই সাপোর্ট দিতে ব্যর্থ হয়, তাহলে কি আজকে পোশাক কারখানার মালিকগুলো কারখানাগুলো পরিচালনার সামনে করবে কি করবে না? কখনই করবে না। আজকে যদি আপনি আমাদের জ্বালানি গ্যাস, এই পোশাক শিল্পের ইম্পর্টেন্ট একটি জায়গা হচ্ছে গ্যাসের ফ্লো। গ্যাসের ফ্লো যদি না থাকে, পোশাক শিল্পের নানাবিধ ইম্পর্টেন্ট কাজগুলো করা যায় না। স্পেশালি ডাইং ফ্যাক্টরি এবং ফিনিশিং সেকশন, এই জায়গাগুলোতে গ্যাসের ফ্লো যদি না থাকে, নিটিং সেকশন, এগুলোতে গ্যাসের ফ্লো না থাকলে এই কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না। আজকে এই গ্যাসের ফ্লো কম হবার কারণে পরিবহন খরচ এবং উৎপাদন খরচ 20% বৃদ্ধি পেয়েছে শেখ হাসিনার আমল থেকে। আজকে যদি পরিবহন খরচ এবং উৎপাদন খরচ 20% মতো বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশের মালিকরা খুব স্বাভাবিকভাবেই ন্যায্য মূল্যে ক্রেতাদের কাছে তাদের দাম প্রদর্শন করতে পারবে না। আর যদি চিপার ওয়েতে বাংলাদেশ ক্রেতাদেরকে প্রাইস দিতে না পারে, প্রোডাক্ট দিতে না পারে, তাহলে ক্রেতারা বাংলাদেশ থেকে কখনোই প্রোডাক্ট কিনবে না। কারণ এই বাংলাদেশের একমাত্র শুধু চিপার রেটের কারণে বহির্বিশ্বের বড় বড় বায়াররা বাংলাদেশে অর্ডার দেয়। এটি শুধুমাত্র আমাদের দক্ষ শ্রমিক গোষ্ঠীর কারণে না, কারণ বাংলাদেশ থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার মতো কান্ট্রি, বা বাংলাদেশের মতো কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার মতো আরও অনেক কান্ট্রি রয়েছে যারা কিনা কম লিড টাইমে প্রোডাক্ট ডেলিভারি করতে পারে। এখন বাংলাদেশে প্রোডাক্ট অর্ডার দেওয়ার
একমাত্র কারণই কিন্তু ছিল প্রাইস, যেটি বিগত বছরগুলোতে শেখ হাসিনার আমলে খুব সুন্দরভাবে বাংলাদেশ এই জার্নিটার সাথে যেতে পেরেছে। আজকে যদি আমরা আমাদের মেশিনারিজ আমদানির কথা চিন্তা করি, আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানি 14% থেকে 15% কমে গিয়েছে। আমাদের টেক্সটাইল মেশিনারিজের আমদানি 29 থেকে 30% কমে গিয়েছে। আজকে এই মেশিনারিজগুলো আমরা সেগুলোই আমদানি করি যেগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে পারি না, এবং যেটি আমাদের এই ব্যবসার সাথে কারখানাগুলোতে অনস্বীকার্য, আমাদের এই মেশিনারিজগুলো লাগবেই। আজকে আমাদের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করার জন্য নিত্য প্রয়োজনীয় যেই মেশিনারিজ আমদানি করা প্রয়োজন, সেই মেশিনারিজগুলো আজকে মালিকরা আমদানি করতে পারছে না, কারণ তাদের সেই অর্থ সংকটের মুখে তাদেরকে পড়তে হচ্ছে। আজকে যদি আপনি আনুপাতিক হারে শেখ হাসিনা যা চলে যাওয়ার পর থেকে এই পর্যন্ত এই টেনারে আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশের পোশাক শিল্পে বড় বড় বায়ারগুলো কত শতাংশ অর্ডার কমিয়েছে, সেটি আমাদের জন্য অনেক অ্যালার্মিং একটা ব্যাপার। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের পোশাক শিল্পে 20 থেকে 30% অর্ডার কমে গিয়েছে। এখন কেন কমেছে? কারণ শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন থেকে শুরু করে সবগুলো খাত, যেই খাতগুলো এই ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেই খাতগুলো বিনষ্ট হচ্ছে, এবং সেই খাতগুলোর সমস্যার কারণে পোশাক শিল্প, বাংলাদেশের পোশাক শিল্পের কারখানাগুলো সেই বায়ারগুলোকে প্রপার সাপোর্ট দিতে পারছে না, এবং তারা বাংলাদেশ থেকে যেই রিলায়েবিলিটি বাংলাদেশের উপরে ছিল, সেই রিলায়েবিলিটি বাংলাদেশ থেকে চলে গিয়েছে। আজকে যদি সেটি হয় 20 থেকে 30%, তাহলে আগামী দিনগুলোতে সেটি কত শতাংশে গিয়ে দাঁড়াবে, সেটি আসলেই ভেবে দেখার। আপনারা ইতোমধ্যে এতটুকু জেনে গেছেন যেই বাংলাদেশ রপ্তানিতে, পোশাক শিল্প রপ্তানিতে টপ মোস্ট পজিশনে ছিল, সেই বাংলাদেশকে টুপকে আজকে ভিয়েতনাম উপরে উঠে গিয়েছে। সেটি কিসের বার্তা দেয়? সেটি বার্তা দেয় যে বহির্বিশ্ব যারা পোশাক শিল্পে লগ্নি করছে, পোশাক শিল্পে বিভিন্ন দেশে কারখানাগুলোতে অর্ডার করছে, তারা তাদের মাইন্ড চেঞ্জ করে বিভিন্ন অন্যান্য দেশে অর্ডারগুলো ট্রান্সফার করছে। আমি আরও কিছু দেশের কথা বলি। ভিয়েতনাম থেকে শুরু করে কম্বোডিয়া এবং চায়নাতেও হাই প্রাইসের মাধ্যমে হলেও বায়াররা সেইখানে বিশ্বাস অর্জন করতে পারছে, যেটি বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের উপর পারছে না। এই ওভারঅল যে সিচুয়েশন, এই সিচুয়েশনের কারণে বাংলাদেশে কিন্তু বেকারত্বের হারও বৃদ্ধি পেয়ে গেছে। বাংলাদেশের বেকারত্ব শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে 1.1%, 1.1% বৃদ্ধি পেয়েছে। 2024 ডিসেম্বরে এই শতাংশটা বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পরে অল্প কিছুদিনের মাধ্যমে যে শতাংশটা বৃদ্ধি পেয়েছে বেকারত্বে, সেটি আপেক্ষিক হারে 30% মতো। আপনি চিন্তা করেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে জাস্ট 5-6 মাসের ভিতরে একটা দেশের বেকারত্বের হার 30% বৃদ্ধি পেয়ে গেছে আপেক্ষিক হারে। আপনারা কি জননেত্রী শেখ হাসিনার ইম্প্যাক্ট বুঝতে পারছেন? আসলে আমাদের বাংলাদেশে ওভারঅল এই পোশাক শিল্পের উৎপাদন খরচ 20% বৃদ্ধি পেয়েছে। আমাদের বাংলাদেশে আজকে যে রপ্তানি, সে রপ্তানি 2 থেকে 3% কমে গিয়েছে রপ্তানি আয়। বাংলাদেশের জিডিপি 3.7% নেমে এসেছে, যেটি শেখ হাসিনার আমলে 4.2% ছিল। কর্মসংস্থান কমছে, বেকারত্বের হার বাড়ছে, দেশে বিদ্যুৎহীনতা দেখা দিচ্ছে, জ্বালানিহীনতা দেখা দিচ্ছে, দেশের মানুষ অশান্তিতে দেখা দিচ্ছে, নিরাপত্তার কথা তো নাই বললাম। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, যার হাত ধরে দীর্ঘ অনেকগুলো বছর বাংলাদেশ সুশাসন দেখেছে এবং বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছে, বাংলাদেশ একটি সৃজনশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে কথা বলতে পেরেছে, মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিল, সেই দেশের এই করুণ অবস্থা দেখে আজকে হৃদয় কাঁদে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন, আজকে সাধারণ মানুষ কোন জায়গায় উন্নতি দেখতে পেয়েছে? আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এত কম সময়ে কি এত উন্নতি সম্ভব? যদি এত কম সময়ে এত উন্নতি সম্ভব না হয়, তাহলে একটি কথা বলতে চাই, অ্যাটলিস্ট জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে অবস্থায় রেখে গিয়েছিল, সেই অবস্থানে তো বাংলাদেশটা থাকার কথা ছিল, যদি সঠিকভাবে দেশ পরিচালিত হতো। বাংলাদেশের সবগুলো সেক্টরে আজকে বাংলাদেশের পতন হচ্ছে। বাংলাদেশের উৎপাদন সেক্টরের উৎপাদন হ্রাস পাচ্ছে, দুর্নীতির সেকশনে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থানের সেক্টরে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে, বেকারত্বের সেক্টরে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে,
বিদ্যুৎ জ্বালানি থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে কোনো জায়গায় বাংলাদেশ স্টেবল তো দূরে থাক, আগের পর্যায়ে আর নেই। এই যেই মেসেজ বাংলাদেশের মানুষের সামনে এসে দাঁড়িয়েছে আজকে 2026 সালের অগাস্ট মাস, শোকের মাস। এই শোকের মাসে জানি না বাংলাদেশের মানুষের সামনে কোন শোক অপেক্ষা করছে, সেটি নিয়ে আমরা আজ খুবই খুবই চিন্তিত। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জননেত্রী শেখ হাসিনাকে এখন প্রয়োজন। বাংলাদেশের মানুষকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে হলে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রয়োজন। বাংলাদেশের মানুষকে এই লোডশেডিং, এই ভোগান্তি, এই অনিরাপদ রাজপথ, এই অনিরাপদ জনপদ থেকে মুক্ত করতে হলে জননেত্রী শেখ হাসিনার গাইডেন্স প্রয়োজন। বাংলাদেশের মানুষ আজকে 2026 সালে কি অবস্থায় আছে এবং 2024 সাল এবং তার পূর্ববর্তী সময়ে যেই সময়ে আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চালিত হয়েছিল, সেই সময় কেমন ছিল, সেই জিনিসের কম্প্যারিজন করে আজকে মানুষ বুঝতে শিখে গেছে যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আসলে কি ছিল। বাংলাদেশে এই দুঃশাসনের হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার যে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের ভিতরে, সেই প্রত্যাবর্তনকে বরণ করে নিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের ক্ষমতা আবারও তুলে দিতে হবে। না হলে এই বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে, এই বাংলাদেশের দুর্ভিক্ষ, এই বাংলাদেশের অর্থনৈতিক যেই বিপর্যয়, সেটির হাত থেকে বাংলাদেশকে আর কেউ রক্ষা করার নেই। তাই আসুন আজকে এই অযোগ্য সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্তি দিয়ে আজকে জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ তুলে দিয়ে আমরা এই সমস্যারে এই স্লোগান দেই, ওয়ান সেকেন্ড শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।